বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, তাদের জন্য আজকের ক্লাস। আমি আজকে আংশিক অন্তর্কলন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আংশিক অন্তর্কলন। এর আগে আমি অন্তর্কলনের উপর 3টি ক্লাস নিয়েছি, সেখানে আংশিক কথাটা ব্যবহার করিনি। ডান দিকে একটি চলক থাকতো, বাম দিকে একটি চলক থাকতো। একটু খেয়াল করো, y ছিল কি? ফাংশন অফ x। এদিকে x ছিল, এদিকে y ছিল। আমরা dy বাই dx করতাম, x এর সাপেক্ষে করতাম। তাহলে সেখানে এটা হলো x এর পরিবর্তনের ফলে y এর পরিবর্তন। সেখানে কোনো একাধিক চলক ছিল না, ডান দিকে একটি চলক ছিল। তাহলে আমি এখানে একটা কথা বলি, সব সময় আমি বলি যে একজন বাপের যদি একজন মাত্র সন্তান থাকে, তাইলে সে একাই সব পাবে, সব জমি পাবে, সেখানে কোনো জমি ভাগ হবে না। আর যদি 2 ভাই থাকে, 2জন ছেলে থাকে, তাহলে ওই জমিটা আংশিক পাবে এক ভাই, আংশিক পাবে আরেক ভাই। বোন থাকলে কিছু অংশ পাবে বোন। তাইলে যদি একাধিক থাকে তাইলে হবে আংশিক, আর যদি একটা থাকে তাইলে হবে মোট, টোটাল। সেখানে আংশিকের প্রশ্ন আসবে না। তাহলে এই কথাটা আমার মনে রাখবে। পড়ালেখা শুধু পড়ালেখার জন্য না, বাস্তবের সাথে মিল রেখে যারা পড়ালেখা করতে পারে সেটা হলো প্রকৃত শিক্ষা। যাই হোক, আমরা আংশিকটা কিভাবে করব, এবং বেশিরভাগ ক্ষেত্রে অর্থনীতিতে এই আংশিকটা বেশি কাজে লাগে। যেমন আমরা যখন উৎপাদনের অঙ্ক করব, উৎপাদন করতে 2টা উপকরণ লাগে। যেমন এখানে একটা অঙ্ক আমি উদাহরণে লিখছি, যেমন এটা একটা উৎপাদন অপেক্ষা। উৎপাদনটা নির্ভর করে কার উপর? 2টা উপকরণের উপর, একটা লেবার, একটা ক্যাপিটাল। এটাই বাস্তব। উৎপাদন সবসময় 2টা উপকরণের উপরেই নির্ভর করে। উৎপাদন করলে লেবারও লাগে, ক্যাপিটালও লাগে। তারপর এখানে উপযোগের কথা আমি একটা অঙ্ক লিখছি, উপযোগ। সেখানে এই উপযোগটা ডিপেন্ড করে 2টা দ্রব্যের উপর। ভোক্তা সবসময় একটা দ্রব্য ভোগ করে না, জীবনেও কোনো ভোক্তা এক দ্রব্য ভোগ করে সন্তুষ্ট থাকে না, হাজারো ধরনের দ্রব্য সে ভোগ করে। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো টোটাল যে মোট যে অন্তর্কলন আমরা করলাম, একটা চলক ডান দিকে, সেইটার চেয়ে আংশিকটা ব্যবহারটা বেশি। আংশিক অন্তর্কলনের ব্যবহারটা বাস্তবে বেশি, বা অর্থনীতিতেও বেশি। এই জন্য আমরা আংশিকটা মনোযোগ দিয়ে করব। আমি এখানে 6টা অঙ্ক লিখেছি, 6 ধরনের। আমার ক্লাসগুলি তোমরা গুরুত্বের সাথে একটু খেয়াল করবে, যে এখানে অনেক লেন্দি সময় নিয়ে 10টা অঙ্ক করা, 20টা অঙ্ক করা, এটা প্রকৃত পক্ষে ঠিক না। আমরা এই সময়টাকে কাজে লাগাবো। একটা বিষয়ের উপর 5টা ক্লাস না নিয়ে কমপক্ষে 2টা বিষয়ের উপর 5টা ক্লাস নিলে তাহলে আমরা অনেক কিছু শিখাতে পারবো। আর বাসায় তোমরা বই দেখে দেখে প্র্যাকটিস করবে। এক এক নিয়মের এক একটা অঙ্ক আমি করে দেব, এই নিয়মের অঙ্কগুলি তোমরা বাসায় করলেই পারবে। অঙ্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমি আংশিক অন্তর্কলনে চলে যাচ্ছি। কিভাবে করব মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর অঙ্ক। এখান থেকে আমরা কি কি বেরিয়ে, একবার করবো x কে, আরেকবার করবো y। এখানে আমরা ডি ব্যবহার না করে ডেল ব্যবহার করি, ডেল জেড বাই ডেল এক্স। তাহলে আমরা প্রথম x কে করব, x এর সাপেক্ষে করব। এটাকে আমি ডাইরেক্ট করব। x এর সাপেক্ষে করলে এখানে কত হয়? 2x, y টার সাথে থাকবে। যখন আমি x কে করব, x করব, y সাথে থাকবে, y সাথে থাকবে, প্লাস এই প্লাস। x কে করলে কত হয়? 1, y টার সাথে থাকবে। শেষ। 1টা আমি লিখলাম, না লিখলেও পারতাম। ঠিক একইভাবে ডেল জেড বাই ডেল ওয়াই যখন করব, আস্তে আস্তে করি। y কে করলে এখানে হয় 1, তাহলে x স্কয়ার ইনটু 1 প্লাস x থাকবে, এই y রে করলে হবে 2y। আমরা একটু সাজায় লিখতে পারি।
এখানেও একটা লাইন লিখে দিই, এই তাহলে এটা হলো এক্স এর সাপেক্ষে করলাম, এটা হলো ওয়াই এর সাপেক্ষে করলাম। এই সিম্বলটাকে আমরা এভাবেও লিখতে পারি, যদি আমরা এফ এক্স লিখি তাইলেও হবে, এটাকে যদি এফ ওয়াই লিখি তাইলেও হবে, অথবা এটাকে আমরা তাহলে এটা লিখলেও আমি বুঝবো এক্স কে করছি, একটা করলেও বুঝবো ওয়াই সাপেক্ষে করেছি, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা আরেকটা লেখা যায় এখানে জেড এক্স লিখলেও হবে, তাও হবে। তাইলে কোন কোন অঙ্কে জেড এক্স লেখা থাকতে পারে, জেড ওয়াই বের করো, অথবা এফ এক্স বের করো, এফ ওয়াই বের করো, অথবা ডেল জেড বাই ডেল এক্স বের করো, ডেল জেড বাই ডেল ওয়াই বের করো, এরকমও বলতে পারে। তাহলে আমাদের এই অঙ্কে দুইটা চলক আছে, দুইবার করলাম, একবার এক্স এর সাপেক্ষে আরেকবার ওয়াই এর সাপেক্ষে। তাইলে আমরা এটা মুছে ফেলি, 2 নম্বরটা করি এবার। সেখানে আছে কি এল একবার কে, তাহলে আমরা সবগুলি লেখা কি কি লেখা যায় সেটা লিখি। তাহলে এফ এল লেখা যায়, অথবা কিউ এল লেখা যায়, অথবা ডেল কিউ বাই ডেল এল লেখা যায়। এল এর সাপেক্ষে করব, তাহলে এ তো আমার স্থির সংখ্যা, এল এর পাওয়ারটা আলফা সামনে আসলো, এল এর পাওয়ার আলফা মাইনাস 1, কেটা সাথে থাকে, কেটা সাথে থাকে, কে করব যখন এল করব কে সাথে থাকে, যখন কে করব এল সাথে থাকে, এফ কে অথবা কিউ কে অথবা ডেল কিউ বাই ডেল কে। এখন এটাকে করব কাকে, কে এর সাপেক্ষে, এ রইল, এল রইল, কে এর পাওয়ারটা সামনে আসলো, কে এর পাওয়ার থেকে 1 মাইনাস, এটা কি হয়, এ বিটা এল এর পাওয়ার আলফা, কে এর পাওয়ার বিটা মাইনাস 1। প্রোডাকশনে প্রচুর অঙ্ক আমরা করব ইনশাল্লাহ, যখন প্রোডাকশন চ্যাপ্টারে যাব এই অঙ্কগুলি আমাদেরকে বারবার করতে হবে। তাহলে এল এর সাপেক্ষে একবার করলাম, কে এর সাপেক্ষে একবার করলাম, এই সিম্বল দিলেও হবে, এই সিম্বল দিলেও হবে, এই সিম্বল দিলেও হবে, যার যেটা পছন্দ সেটা দিল। আর যদি পরীক্ষায় বলে, প্রশ্নে বলে ডেল কিউ বাই ডেল এল বের করো, এইটাকে আরেকটা কথা বলে রাখি, এইটাকে এল এর সাপেক্ষে করলে সেটাকে এমপি এল ও বলে, এটাকে এমপি কেও বলে। এটা যখন প্রোডাকশনে যাব, অ্যাপ্লিকেশনে যাব তখন বলবো। তারপরে বলে রাখি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, এল এর প্রান্তিক উৎপাদন দক্ষতা, এক একক এল বৃদ্ধি করলে উৎপাদন কতটুকু বাড়ে বা কমে সেটাকে বলে শ্রমের প্রান্তিক উৎপাদন ক্ষমতা, এটাকে বলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, মূলধনের প্রান্তিক দক্ষতা, এক একক মূলধন বৃদ্ধি করলে উৎপাদন কতটুকু বাড়ে সেটাই হলো এমইকে। তাহলে শ্রমের প্রান্তিক দক্ষতা, মূলধনের প্রান্তিক দক্ষতা এখন আমার দরকার নেই, এখন এটা আমার দরকার নেই, এখন আমি কিভাবে আংশিক করব সেটা শিখাচ্ছি। প্রোডাকশন চ্যাপ্টারে গিয়ে আমি এই জিনিসগুলি শিখব, অ্যাপ্লিকেশন যখন আমি করব এই ডিফারেন্সিয়েশন আমরা শিখতেছি, এইগুলি কি কাজে লাগবে, উপযোগের অধ্যায়ে লাগবে, উৎপাদনের অধ্যায়ে লাগবে, বাজারে লাগবে, আয় ব্যয় মুনাফা স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে লাগবে, আরো কয়েকটা জায়গায় আমাদের এই ডিফারেন্সিয়েশনটা কাজে লাগবে, সেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন, ব্যবহার। যাই হোক আমি অ্যাডভান্স বলে দিলাম, যখন ওখানে গিয়ে আমাদেরকে বলবো শ্রমের প্রান্তিক দক্ষতা বের করো, মূলধনের প্রান্তিক দক্ষতা বের করো, তখন আমরা একই জিনিস করব। হয়ে গেল আমাদের এটা। এরপরে আমরা 3 নম্বরটা যাচ্ছি, 1 2 শেষ। 3-এ কি আছে, ভাগের নিয়ম আছে, 3-এ আছে ভাগের নিয়ম। তাহলে আমরা এখান থেকে একটা করি, ডেল জেড বাই ডেল এক্স করি, আমি সম্পূর্ণ ভাগের নিয়ম বসায় দিই। তাহলে ভাগের নিয়মটা কি, নিচে হলো হর স্কয়ার, এখানে হলো হর, ডেল বাই ডেল এক্স অফ লব,
মাইনাস লগ ইন্টু ডেল বাই ডেল এক্স অফ হর। একই নিয়ম, আগে আমরা যে ভাগের নিয়ম করছি এখানেও সেই ভাগের নিয়ম, কিন্তু আমি এখানে শুধু এক্স কে করব, এক্স কে করব। এক্স মাইনাস ওয়াই, এটা এক্স এর সাপেক্ষে করলে হয় 1 প্লাস 0, শুধু 1, মাইনাস এটা রইল, এখানে এক্স এর সাপেক্ষে করলে হয় 1 মাইনাস 0 দিলাম না, এটা দিয়ে গুণ করলে হয় এক্স মাইনাস ওয়াই, মাইনাস গুণ করলে হয় মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই এক্স কাটা যায়, মাইনাস 2y, নিচে হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে আমরা ডেল জেড বাই ডেল এক্স অথবা এফ এক্স অথবা জেড এক্স যেটাই বলি আমরা বের করে ফেললাম। তাহলে এটা যে কথা, এটা সেই কথা, এটাও একই কথা। ঠিক একইভাবে আমরা ওয়াই সাপেক্ষেও করতে পারি, করবো, আমি ওয়াই সাপেক্ষে করবো, তোমাদেরকে একবারে শুধু এক্স করবো না, ওয়াই সাপেক্ষে আমি করবো। তাহলে আমি এক্স এরটা আগে বুঝি, ভাগের নিয়ম, নরমাল ভাগের নিয়ম, হর ডিডি এক্স অফ লব, এখানে ডি না হইয়া ডেল হবে, এখানে লব ডিডি এক্স অফ হর ডিভাইডেড বাই হর স্কয়ার। এখানে এক্স এর সাপেক্ষে করব, এখানে এক্স এর সাপেক্ষে করব, করার পরে যোগ বিয়োগ করে যা হয়। ঠিক এটাই যদি আমরা ওয়াই সাপেক্ষে করি, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই। এটার ওয়াই সাপেক্ষে করলে কি হয়? ওয়াই সাপেক্ষে করলে হয় 0 প্লাস 1। এখানে এক্সটার সাথে থাকলে আমরা বলছিলাম সাথে, যদি এটা গুণ আকারে থাকতো, খুব মনোযোগ দিয়ে আসলে, এখানে কিন্তু যোগ আকারে আছে, এখানে শুধু এক্স আছে, করতেছি ওয়াই কে, এই জন্য 0। তাহলে এখানে হবে 0 প্লাস 1, 0 প্লাস 1 আমি লিখে দিলাম, 0 প্লাস 1। এখানে 0 হলো কেন? সাথে যদি গুণ আকারে ওয়াই থাকতো তাহলে আমি ওয়াই কে করলে এক্স থাকতো, যেমন আগের অঙ্কে করছি, এই যে এগুলি করছি, গুণের সময় যদি হয় এরকম হলো। আর এখানে শুধু সিম্বল আছে, এখানে শুধু সিঙ্গেল এক্স আছে, সিঙ্গেল ওয়াই আছে। যখন ওয়াই কে করবে এটা 1 হবে, এটা 0। এখানে যখন ওয়াই কে করবে এটা 1 হবে, এটা 0। এক্স এর সময় তাই, যদি ইনটু আকারে থাকতো তাহলে ওয়াই সাপেক্ষে করলে এক্স সাথে থাকতো। ইনটু আকারে থাকলে যাকে করব সেটা করব, সাথে যেটা থাকে সেটা স্থির আকারে থাকবে, এটা মনে রাখতে হবে। যোগ বিয়োগের সময় না, গুণের সময় এটা হবে। সাথে থাকলে এক্স এর সাপেক্ষে করলে ওয়াই থাকবে, ওয়াই সাপেক্ষে করলে এক্স থাকবে। তাহলে যাই হোক, এখানে করলে কি হলো 0 প্লাস 1, 0 প্লাস 1 মাইনাস এক্স প্লাস ওয়াই লিখলাম, এখানে হবে কি, এইটা হবে 0 মাইনাস ওয়াই রে ওয়াই সাপেক্ষে করলে হবে 1। এখন আমরা এটারে গুণ করি, এখানে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, এইটা হবে প্লাস। তাহলে এখানে কি বাদ যায়? এখানে ওয়াই ওয়াই কাটা যায়, এই ওয়াই ওয়াই কাটা, ওয়াই ওয়াই কাটা গেলে কি থাকে, প্লাস 2x থাকে, প্লাস থাকে 2x, এটাও প্লাসের, এটাও প্লাস। তাহলে হয়ে গেল, একবার x এর সাপেক্ষে করলাম, আর একবার y এর সাপেক্ষে। ভাগের নিয়ম হলে ভাগের নিয়ম, গুণের নিয়ম হলে গুণের নিয়ম, কিন্তু আমরা একবার করবে x এর সাপেক্ষে, আরেকবার করবে y এর সাপেক্ষে। একটা হলো fy zy del z বাই del y, একই কথা। তাহলে গেল আমাদের 3 নম্বর অঙ্ক। কেমন লাগতেছে কমেন্টস একটু জানাইও, তাহলে আমার একটু ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টসে ভালো কমেন্টস করো, আর যদি কঠিন লাগে থাকে তাও সেটাও জানাইও, আমি আবার চেষ্টা করব আরো সহজভাবে কিভাবে বোঝানো যায়। আমি অনেক কথা বলি অঙ্ক করাতে গিয়ে, অঙ্কের পাশাপাশি বাস্তব নিয়ে আমি কিছু কথা বলি, এই জন্য বরাবরই স্টুডেন্ট আমার ক্লাসগুলি পছন্দ করে। পড়ালেখা তো শুধু ক্লাসরুমে না, এটা হলো আমাদের বাস্তবতার সাথে মিল রেখে পড়ালেখা করে, এটা বাস্তবে কি কাজে লাগবে, বাস্তবের সাথে উদাহরণ আমাদের মিলাইতে হবে। তাহলে যাই হোক, আমরা আরো যখন অ্যাপ্লিকেশনে যাব তখন অনেক কথা শুনবো, ভালো ভালো কথা শুনবো। এখন তো অঙ্কটা তো স্বাভাবিক একটু রস্তর ছাড়া হয়, তারপর আমি কিছু কথা বলি, চেষ্টা করি।
এখন আসলে আমার 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা দেখো তোমরা, এখানে Q1 আছে Q2 আছে, তাহলে আমি এখানে U1 বের করতে পারি, অথবা FQ1 ও লিখতে পারি, F1 ও লিখতে পারি, ডেল U বাই ডেল Q1 ও লিখতে পারি। এই তিনটা চারটা যে কোনো একটা লেখা যাবে। তাহলে এখানে আমরা কার সাপেক্ষে করতেছি? Q1 এর সাপেক্ষে করতে। প্রথম হলো 20 ইনটু, এই পাওয়ারটা সামনে আসবে 0.5, এটা ব্র্যাকেটে রাখি আমি, Q1 এর পাওয়ার 0.5 মাইনাস 1, Q2 এর পাওয়ার 0.5। এটা দেখো, যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, Q1 কে করতেছি, Q1 টা করো আর Q2 টার সাথে থাকবে, Q2 টা গুণাকার আছে এই জন্য। এখন আমরা একটু যোগ বিয়োগ করে দেই, এখানে কত হবে? 10 হবে। Q1 এর পাওয়ারটা কত হবে? মাইনাস 0.5, Q2 এর পাওয়ার 0.5। এই অঙ্কগুলি উপযোগ অধ্যায়ে অনেকবার আমরা করবো ইনশাল্লাহ। উপযোগ অধ্যায়ে, উৎপাদন অধ্যায়ে এই ভগ্নাংশের অঙ্কই বেশি, পাওয়ার দশমিক টশমিক রুট হাফ এইগুলি থাকে। অঙ্ক আমি এক একটা করতেছি, এক একটা মডেল, একটা মানে 50টা, একটা মানে 10টা করবা তোমরা, একই নিয়মে 10টা করবা, বই ঘাটাঘাটি করবা। বইটা সবসময় আমি দেখাই তোমাদেরকে, এই বইটা দেখো, আমার লেখা বই। আমি যেইভাবে ক্লাস করি, যেই কথাগুলি বলি, বইয়ে সেইভাবে আছে। বলতে পারো এটা একটা টিচার, এটা একটা শিক্ষক, শুধু বই না, এটা একটা শিক্ষক। ধারাবাহিকভাবে আছে, তোমরা বইটা সংগ্রহ করতে পারো। অনার্স প্রথম বর্ষে যারা আছো, যদি একটি বই কিনে থাকো আরেকটি বই কিনো, আমার রিকোয়েস্ট, কিনো, দেখো, পার্থক্যটা বুঝতে পারো ইনশাল্লাহ। তাহলে আমরা যদি এখন ডেল ইউ বাই ডেল Q2 করি, এইটাকে আবার, এই জিনিসটাকে বলে দিই আগের মতো MU(Q1) বলে, মার্জিনাল ইউটিলিটি অফ Q1, প্রথম দ্রব্যের প্রান্তিক উপযোগ। এটা হবে কি? MU(Q2), পরের চ্যাপ্টারগুলির কথা অ্যাডভান্স বলে রাখছি। মার্জিনাল ইউটিলিটি অফ Q2, দ্বিতীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ। আগে ছিল উৎপাদন, কিউ থাকলে হবে উৎপাদন, এখানে যদি কিউ থাকতো, অঙ্কটা কিউ যদি থাকতো তাহলে হলো উৎপাদন, আর ইউ থাকলে হবে উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ প্রথম দ্রব্যের, প্রান্তিক উপযোগ দ্বিতীয় দ্রব্য। তাহলে এটা যদি আমরা করি, ঠিক এটা কি হবে? Q2 এর সাপেক্ষে করো, তাহলে Q2 এর সাপেক্ষে করলে একই জিনিস, 20 লিখলাম, পরে লিখি Q1টা আমি আগে লিখে নিই, এই দুইটা যা আছে তাই। Q2 এর পাওয়ারটা সামনে আসলো, Q2 এর পাওয়ার থেকে 1 মাইনাস, তাহলে এখন Q2 কে করতেছি, Q2 কে করব, আর এটা যা আছে তাই। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে হয় 10, Q1 এর পাওয়ার 0.5, Q2 এর পাওয়ার মাইনাস 0.5 হয়ে গেল। এর চেয়ে সহজ আর কি আছে? অনার্স লেভেলে এর চেয়ে সহজ পড়া কি থাকতে পারে? অবশ্যই থাকতে পারে না। একটু মনোযোগ দিতে হবে, ইনশাল্লাহ আমাদের সব পড়াই এত সহজ হয়ে যাবে। যখন আমরা এটা শেষ করব, পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, সেকেন্ড ইয়ার ওঠার জন্য, তখন দেখবা সব কিছু পারবা ইনশাল্লাহ, আমার মতোই পারবা। আমি আশা করি আমার চেয়ে বেশি তোমরা পারবা। তোমাদের তো একটা বিষয় নিয়ে শুধু আলোচনা করবে, শুধু ফার্স্ট ইয়ার, শুধু একটা। আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এক এক ইয়ারে 5টা 6টা করে কোর্স, সবগুলো আমাদের মাথায় রাখতে হয়। তাহলে আমরা যেহেতু পারি, ইনশাল্লাহ তোমরাও পারবে, ভয়ের কোনো কারণ নেই। তাহলে গেল আমাদের এটা। আরেকটা অঙ্ক আমি লিখে রেখেছি, তোমরা বুঝতে পারতেছো, সেই অঙ্কটা হলো গুণের অঙ্ক। গুণের অঙ্ক, তাহলে গুণাকারও থাকতে পারে। তাহলে আমরা এটা একটা করে দিই, ডেল জেড বাই ডেল এক্স। তাহলে গুণের নিয়ম এটাকে করতে হবে। তাহলে কি? প্রথম ফাংশন ডেল বাই ডেল এক্স অফ দ্বিতীয় ফাংশন 2 প্লাস ওয়াই স্কোয়ার, প্রথম ফাংশন dx অফ দ্বিতীয় ফাংশন, প্লাস দ্বিতীয় ফাংশন ডেল বাই ডেল এক্স অফ প্রথম ফাংশন।
তাহলে প্রথম ফাংশন ডি ডিএক্স অফ দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন ডি ডিএক্স অফ প্রথম দ্বিতীয় দ্বিতীয় প্রথম এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স এর সাপেক্ষে করলে এখানে এক্স নাই, এক্স না থাকলে এখানে 0 হয়ে গেল। খেয়াল করো, এখানে এক্স নাই, এখানে এক্স নাই, এখানে 0 হয়ে গেল। প্লাস 2 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর সাপেক্ষে করবো, এখানে হয় 2x প্লাস 0। খুব সুন্দর অঙ্ক। এটা যেহেতু 0, এই 2x দিয়ে এটারে গুণ করবো, তাহলে কত হয় 4x প্লাস 2x y। এই হলো অ্যান্সার। তাহলে আমাদের ডেল জেড বাই ডেল এক্স হয়ে। যদি আমরা এটারে y সাপেক্ষে করি, তাহলে y সাপেক্ষে করলে শুধু এটা এই জায়গায় y টা হবে, আমি এটারই করে দিই ডেল জেড বাই ডেল y। তাহলে এই জায়গায় হবে y, এই জায়গাটায় হবে y। অনেক সহজ যদি বুঝতে পারো। আমি কিভাবে করি দেখো, এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। আগে x এর সাপেক্ষে করেছি, এখন y এর সাপেক্ষে করব। তাহলে এখানে y এর সাপেক্ষে করলে কত হয়, এটা তো 0 হবে, প্লাস 2y হয়, 2y হয়, প্লাস এটা তো যা আছে এখানে y এর সাপেক্ষে হলো y নাই, তাহলে না থাকলে এইটা 0 হয়ে যাচ্ছে। y এর সাপেক্ষে করতেছি, y এখানে নেই। তাইলে আমরা এখন এটাকে গুণ করে দিই। এটাতে গুণ করলে কত হয় 2y x স্কয়ার y প্লাস 2y y। এটা দিয়ে এটারে গুণ, প্লাস এটা তো 0 হয়ে যাবে, এই অ্যান্সার। তাহলে একবার আমরা x এর সাপেক্ষে করলাম, আরেকবার y এর সাপেক্ষে করলাম। এখানে আরেকটা অঙ্ক, এটা একটা বিশেষ অঙ্ক, 6 নম্বর অঙ্কটা। এই নিয়মটা আমার বইয়ে আছে, অন্যান্য বইয়ে অন্যভাবে আছে, তোমরা এটা খেয়াল করো। এটা ইমপ্লিসিট ফাংশন, এখানে কোনটা স্বাধীন কোনটা অধীন বলা যায় না। আমি একটু আবার দেখাই। যেমন এতক্ষণ করলাম z = কি ছিল, x প্লাস y, তারপরে হলো x স্কয়ার মাইনাস 1 বা y স্কয়ার। এইটা হলো অধীন চলক, এই দুইটা হলো স্বাধীন চলক। তাহলে একবার x এর সাপেক্ষে করছি, একবার y এর সাপেক্ষে। এই জায়গাটায় বোঝা যাচ্ছে না কে স্বাধীন কে অধীন, কে স্বাধীন কে অধীন। এখানে z ও থাকতে পারতো, আমি z ও দিয়ে দিচ্ছি, মাইনাস 2y z দিলাম সমান সমান 0। তিনটা চলক আছে। এইরকম অঙ্কগুলি ইমপ্লিসিট ফাংশনে যদি আংশিক আমাদের করতে বলে, তাহলে আমরা কি কি করব। এখানে বলে দেয় নাই কার সাপেক্ষে করব। যদি বলে দেয় ডেল জেড বাই ডেল এক্স করো, বলতে পারে, অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স করো, অথবা ডেল এক্স বাই ডেল ওয়াই করে। আমি তিনটা লিখলাম। এটার একটা সূত্র আমি মনে করে দিই। অনেক টিচাররা অনেকভাবে করায়, অনেক বইয়ে অনেকভাবে আছে, তোমরা আমারটা একটু মনে রাখো। তোমরাই বড় হলে বুঝতে পারবে কোনটা মনে রাখা সহজ, কোনটা ভালো। যখন এটা বের করবা, এর ঠিক মাইনাস একটা হবে, সূত্রের উল্টায় দিবা। এই উপরে হবে ছোট হাতের h(x) আর নিচে হবে ছোট হাতের h(z). পরে আমি বলতেছি। এটার উপরে হবে h(x), নিচে হবে hy, উল্টা। এটার উপরে হবে hy, নিচে হবে hx। এখন আমি বলবো hz কি। hz হলো এইটার z এর সাপেক্ষে করলে যা পাওয়া যায়, এটাকে z এর সাপেক্ষে করলে কত পাওয়া যায়। এখানে z নাই, এখানে z নাই, -2 হয় শুধু। দেখো z এর সাপেক্ষে করলে হয় মাইনাস z এর সাপেক্ষে, আর উপরেরটা হলো h এর সাপেক্ষে h। তাহলে h এর x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে করলে কত হয়। x এর সাপেক্ষে করলে আমি এখানে লিখে রাখি, এখানেও লিখি hz হলো -2, hx কত হয় 2xy প্লাস y স্কয়ার। আরেকটা কি আছে hy টা বের করে রাখি। এখানে হবে x স্কয়ার, y এর করলে x স্কয়ার প্লাস এখানে হবে 2xy। আমি আবার বলি,
এইটা করতে আমার লাগতেছে hx বাই hz। hz মানে কি, এইটারে z এর সাপেক্ষে করলে কত হয়, এখানে নাই, এখানে z নাই, এখানে -2, z এর করলে হয় 1 -2। এই x কত, এটারে x এর সাপেক্ষে করলে 2xy প্লাস y স্কয়ার, আর এইটারে y এর সাপেক্ষে করলে কত হবে, x স্কয়ার প্লাস 2xy। এখন এই মানগুলো আমরা বসাই দেবো। কি বসাবো, hx কত 2xy প্লাস y স্কয়ার, এটাতে কি হবে, মাইনাস তো আছে, নিচে হবে hy কত আমাদের x স্কয়ার প্লাস 2xy, x স্কয়ার প্লাস 2xy, উপরে হবে কত hx আমার আছে 2xy প্লাস y মাইনাস, এটা হবে কি, নিচে উপরে হবে hy x স্কয়ার প্লাস 2xy, নিচে হবে কত hx 2xy প্লাস y। খুব সুন্দর জিনিস, একটু মনে রাখতে হবে, যখন তিনটা চলক থাকবে বা দুইটা চলক একই দিকে থাকবে, কোনটা স্বাধীন কোনটা অধীন আমরা বুঝতে পারবো না, এটাকে বলে অব্যক্ত অপেক্ষক। যে অপেক্ষক দেখে বোঝা যায় না কোনটা স্বাধীন কোনটা অধীন, সেটাকে বলে অব্যক্ত অপেক্ষক। সেক্ষেত্রে যদি এখানে তিনটা আছে, তিনটার মধ্যে কিন্তু 6টা বের করা যায়, উপরে z দিয়া নিচে x একবার y একবার, উপরে y দিয়া নিচে x একবার z একবার, উপরে x দিয়ে নিচে y একবার z একবার। তিনটা চলক থাকলে 6 বার করা যায়, চারটা চলক থাকলে 8 বার করা যায়, দুইটা চলক থাকলে 4 বার করা যায়। তাহলে যাই হোক, যেই কয়টা করতে বলবে আমরা সবই করতে। সূত্রটা হইল কি, যেটা আমরা বের করব del z বাই del x, তাহলে উপরে হবে hx, এই যে এটার উল্টাটা, এটা মাইনাস হবে আর উপরে হবে এটা, আর এটা hz হবে নিচে, এটার উপরে হবে hx, নিচে হবে hy, এটার উপরে হবে hy, নিচে হবে hx। এখন hx কি, hz কি, hy কি, যখন আমরা hz করব এটারে z এর সাপেক্ষে করব আংশিক, যখন hx করব এটারে x এর সাপেক্ষে করব, যখন এটারে y করব তখন এটারে y এর সাপেক্ষে করব। এই তিনটা মান দিয়ে আমরা 6টা বের করতে পারবো, এই তিনটা মান দিয়ে আমরা 6টা বের। যেমন আমি একটা উদাহরণ দেখাই, এই তিনটা তো বের করলাম, x এর z কে করলাম x এর সাপেক্ষে, y কে করলাম x এর সাপেক্ষে, x কে করলাম y এর সাপেক্ষে। এখন যদি আমাদেরকে বলতো z কে কার সাপেক্ষে, x না বলে যদি আমাদেরকে y সাপেক্ষে বলতো, তাহলে আমরা এখানে কি বসাইতাম, এখানে বসাইতাম y, আর এখানে বসাইতাম z। তো ঠিক আছে, y সাপেক্ষে করে আমরা কি পাইছি, এখানে আমরা বসাই দিতাম x স্কয়ার প্লাস 2xy হয়ে গেল। যদি আমাদেরকে বলতো del y বাই del z, তাহলে কি করতাম আমরা, এখানে হয়তো hy, উপরে হয়তো কি hz, তাহলে মাইনাস দিলাম hy কত, এটা নিচে হতো x স্কয়ার প্লাস 2xy, উপরে কত হতো hz মানে -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হতো 2/x স্কয়ার প্লাস 2x। এই তাহলে আমাদেরকে যেটা বের করতে বলবো, যে আমরা যেটা বের করব তার উল্টাটা লিখবো একটা মাইনাস দিয়ে, উল্টাটা লিখবো, উপরে হবে hy, নিচে হবে hz, উপরে হবে hz, নিচে হবে hy। আমার মনে হয় এর চেয়ে সুন্দর নিয়ম আর নেই, এই নিয়মটাই তোমরা ফলো করো। তাহলে আংশিক অন্তরকলন, আমি একটা কথা বলি, তোমরা একটু শোনো আমার কথা। আমার এক ছাত্রী কিছুদিন আগে আমাকে বলল যে স্যার, আমি এক স্যারের কাছে প্রাইভেট পড়ি, একটা সেকেন্ড ইয়ার এসে, এখন থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারের কথা বলল, যে একটা চ্যাপ্টারের কথা বলছে সে, যে একটা চ্যাপ্টার 2 মাস ধরে করতেছে, 2 মাসও আমার এক চ্যাপ্টার শেষ হয় না, তাহলে আমি কিভাবে কোর্স কমপ্লিট করব। তাহলে আমি কয়েকদিন ওকে দেখালাম, আমার একটা রিলেটিভের মধ্যেও পড়ে, অন্য কলেজে পড়ে, আমার কলেজে না, তো তাকে আমি
সর্বোচ্চ 5টি ক্লাস করেছি ওই অধ্যায়ের উপর। 5টা ক্লাসের পরে সে বলে, স্যার 5 ক্লাসই তো আমি মোটামুটি, আগে আমি 2 মাস করে যতটুকু বুঝি না, আমি 5টা ক্লাসই তো ইনশাল্লাহ ততটুকু আয়ত্ত করে ফেলেছি। এটা ওর কথা, আমার কথা না। তাহলে আমি যে কথাটা বলতেছি, আমি এই যে 6টা বা 5টা অঙ্ক করালাম, এই 5টা অঙ্কের ভিতরেই সব আংশিক অন্তর্কলন থাকে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কোনো অঙ্ক এই 5টার ভিতরে চলে আসবে। কোনোটায় গুণ আকারে থাকবে, কোনোটায় ভাগ আকারে থাকবে, কোনোটায় যোগ বিয়োগ আকারে থাকবে, কোনোটায় ইমপ্লিসিট আকারে থাকবে, কোনোটা সূচক আকারে থাকবে। এইগুলির ভিতরেই থাকবে। নিয়ম সব আগের মতোই। যখন যাকে করব, আংশিক নিচে যেটা হবে সেটা সাপেক্ষে করব, বাকিটা গুণ আকারে হলে স্থির থাকবে। আর যদি যোগ বিয়োগ হয়, যাকে আমি খুঁজে খুঁজে পাবো তাকে করব, খুঁজে না পারলে সেখানে জিরো হবে। তাহলে এই মূল থিমটা বুঝতে হবে আমাদের। অঙ্ক তো সারাদিন করার বিষয় না, অঙ্ক হইলো বুঝার বিষয়। একটা অঙ্ক যদি আমি বুঝি, সেই রকম অঙ্ক 10টা আসুক 20টা আসুক আমি পারবো। এখন এই 20টা অঙ্ক তো আমার ক্লাসে করানোর দরকার নেই, আমি 1টা বা 2টা দিয়ে বুঝিয়ে দেবো। না বুঝলে পরের ক্লাসে তোমরা আবার বলতে পারবা, কমেন্টসে লিখতে পারবা, জানাইতে পারবা। হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে কেন? তোমাদের ভালো মন্দগুলি যাতে আমরা বুঝতে পারি, পরবর্তী ক্লাসে আমরা সেটা সংশোধন করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম। পড়াতে গিয়ে অনেক কথা চলে আসে, অনেক উদাহরণ বোঝার জন্য আমরা বলি। যত কথাই বলি সব কিন্তু তোমাদের কল্যাণের জন্য বলি। আমি ক্লাসে গিয়েও আমার ছাত্রীদেরকে অনেক সময় অনেক গল্প করি, কিন্তু এই গল্পগুলি আমার কোনো নিজস্ব না, এটা বোঝানোর স্বার্থে। বুঝাইতে গিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করি, বিভিন্ন কথা বলি, বিভিন্ন উদাহরণ দিই। তাহলে তোমরা তো জানো, 100টা কথার চেয়ে 100টা বোঝানোর চেয়ে একটা উদাহরণ যথেষ্ট। একটা উদাহরণ উত্তম। উদাহরণ দিয়ে যদি কথা বোঝানো যায়, সেটা মনে রাখার জন্য ভালো। যাই হোক, আজকে আর আলোচনা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকো সেই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।